লামিয়া নামের গরিব একটা মহিলা তার দুই মেয়ে মাহি আর রোকেয়াকে নিয়ে ছোট্ট একটা গ্রামে বসবাস করত। লামিয়ার একটা মরিচের ক্ষেত ছিল। লামিয়া মরিচ বিক্রি করে তার সংসার চালাতো। কিন্তু এই বছর দুর্ভিক্ষের কারণে তার ক্ষেতের সকল মরিচ নষ্ট হয়ে যায়, যার কারণে সে তার মেয়েদের স্কুলের ফিস দিতে পারে না। একদিন তার দুই মেয়ে কান্না করতে করতে বাড়ি ফিরে। মা, আজকে টিচার আমাদের বলেছে আমরা যদি 2-1 দিনের মধ্যে স্কুলের ফিস পরিশোধ না করতে পারি তাহলে আমাদের স্কুল থেকে বের করে দেবে। ক্লাসের সব বাচ্চারা আমাদের নিয়ে হাসাহাসি করছিল। আমার অনেক শরম লাগছিল। মা, আমারও অনেক শরম লাগছিল। সবাই আমাদের উপর হাসছিল আর আমাদের নিয়ে অনেক বাজে বাজে কথা বলছিল। গরিব, ভিখারি এই সব বলছিল। মা, আমরা পড়ালেখা করতে চাই। পড়ালেখা করে আমরা অনেক বড় কিছু হতে চাই। কিছু করো না মা। আচ্ছা মেয়েরা, তোরা কোনো চিন্তা করিস না। আমি আজকে তোদের খালার বাসায় যাব, দেখব সে কিছু টাকা ধার দেয় কিনা। এরপর সন্ধ্যায় লামিয়া তার বোন আরিফার বাড়িতে যায়। বোন, তুই তো অনেক বড় লোক, তোর কাছে টাকা পয়সার কোনো কমতি নেই। তোর কাছ থেকে একটা সাহায্যের আশায় এত দূরে হেঁটে এসেছি। তুই তো জানিস এই বছর দুর্ভিক্ষের কারণে আমার ক্ষেতের সকল ফসল নষ্ট হয়ে গিয়েছে। মরিচগুলো একেবারে শুকিয়ে গিয়েছে। আমার অনেক টাকা লস হয়েছে। আমি আমার বাচ্চাদের স্কুলের ফিস দিতে পারছি না। তুই আমাকে কিছু টাকা ধার দে। আমি কিছু দিনের মধ্যেই তোর সকল টাকা পরিশোধ করে দেব। আহা, এসেছে টাকা চাইতে? আমি তো এখানে দান বাক্স খুলে রেখেছি, তাই না? গত বছরও তুই আমার থেকে টাকা ধার নিয়েছিলি। ওই ধার এখনো পরিশোধ করতে পারিসনি। আগে সুদ সহ ওই টাকা আমাকে ফেরত দে, তারপর তুই নতুন ঋণ পাবি। এখন ভালোই ভালোই আমার বাড়ি থেকে বের হয়ে যা, তা না হলে লাথি মেরে আমার বাড়ি থেকে বের করে দেব। আর কখনো আসবি না আমার বাড়িতে টাকা চাইতে। এইসব কথা শুনে লামিয়া কান্না করতে করতে বাড়ি ফিরে যায়। সে তার বাচ্চাদের কিছুই বলে না। রাতে তারা তিনজন যখন ঘুমাচ্ছিল, বাঁচাও, বাঁচাও, ঘরে কেউ আছো? আমাকে বাঁচাও। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই। তাই তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। লামিয়া আস্তে আস্তে দরজা খুলে সে যা দেখতে পায় তা দেখে তার পায়ের নিচের মাটি সরে যায়। সে দেখে একটা পরী আহত অবস্থায় লুটে পড়ে আছে। লামিয়া দ্রুত পরীকে উঠিয়ে ঘরের ভেতরে নিয়ে যায় আর তার ক্ষত স্থানে ঔষধ লাগাতে শুরু করে। পরীকে খাবার খাওয়ায়, পানি খাওয়ায়। এতে পরী কিছুটা সুস্থ হয়ে ওঠে। পরী অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। এক ডাইনি আমার পেছনে পড়ে আছে। আমি আমি অনেক কষ্টে এখানে এসেছি। তোমরা দয়া করে আজকের রাতটা আমাকে এখানে থাকতে দাও। সকালবেলা আমার স্বামী এখানে আসবে আর আমাকে এখান থেকে নিয়ে যাবে। তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। পরি, আপনি আমাদের উপর বিশ্বাস রাখুন। আমরা সকাল অবধি আপনাকে দেখে রাখবো। আপনি একদম নিশ্চিন্তে ঘুমান। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা অনেক ভালো। কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদের সবার চেহারায় অদ্ভুত একটা কষ্ট লুকিয়ে আছে। বাচ্চাদের চেহারাতেও উদাসী ভাব। তোমাকে দেখেও অনেক বেশি চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে তোমাদের? আমাকে বলো। আসলে পরি, আমার কাছে একটাই মরিচের ক্ষেত আছে।
এই বছর খরার কারণে আমার ক্ষেতের সকল মরিচ নষ্ট হয়ে গিয়েছে। আমি ওগুলো বিক্রি করেই আমার সংসার চালাতাম আর বাচ্চাদের পড়ার খরচ দিতাম। কিন্তু এই বছর ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি আমার বাচ্চাদের স্কুলের ফিস দিতে পারছি না। 2-1 দিনের মধ্যে যদি আমি আমার বাচ্চাদের স্কুলের ফিস দিতে না পারি তাহলে ওদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। আমি অনেকের কাছে টাকা ধার চেয়েছি, কিন্তু এতে কোনো লাভ হয়নি। ও, এই ব্যাপার। এটা নিয়ে তুমি এত চিন্তিত? কোনো চিন্তা করো না। এই নাও একটা কাঁচা মরিচ। এটা তুমি তোমার ক্ষেতে পুঁতে দিয়ে আসো। কালকে সকালেই তুমি একটা মিরাক্কেল দেখতে পাবে। এই কথা বলে পরী ঘুমিয়ে পড়ে। লামিয়া ওই মরিচটা তার ক্ষেতে পুঁতে দিয়ে আসে। সকালবেলা রাজকুমারের মতো দেখতে একটা ছেলে পরীকে নিতে আসে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার স্ত্রীকে ওই ডাইনির হাত থেকে বাঁচিয়েছেন। আমি আপনাদের এই ঋণের কথা কোনোদিন ভুলব না। এই কথা বলে পরী ও রাজকুমার সেখান থেকে উড়াল দেয়। যাওয়ার সময় পরী লামিয়াকে বলে, লামিয়া, তুমি মরিচ খেতে যাও আর সেখানে গিয়ে দেখো কি ঘটনা ঘটেছে। এরপর লামিয়া যখন মরিচ খেতে যায় তখন দেখে সেখানে লাল সবুজ মরিচের সমারোহ। পুরো ক্ষেত জুড়ে মরিচ আর মরিচ। এটা দেখে লামিয়া অনেক খুশি হয়ে যায়। ওই মরিচ বিক্রি করে লামিয়া বাচ্চাদের স্কুলের ফিস পরিশোধ করে। সেই সাথে ঘরের জন্য অনেক অনেক বাজার করে। লামিয়া ওই মরিচ বিক্রি করে আস্তে আস্তে ধনী হতে থাকে। লামিয়ার এত উন্নতি দেখে আরিফা হিংসায় জ্বলে যায়। এই লামিয়ার বাচ্চা তো আমার চেয়ে বেশি বড়লোক হয়ে যাচ্ছে। আমাকে কিছু করতেই হবে, ওদেরকে একেবারে ধ্বংস করে দিতে হবে। এরপর রাতের বেলা আরিফা মরিচের খেতে যায় আর ওই মরিচের উপর কেরোসিন ঢেলে দেয়। তারপর সেখানে আগুন ধরিয়ে দেয়। পুরো ক্ষেত দাউ দাউ করে জ্বলতে শুরু করে। এমন সময় সেখানে একটা মরিচের পরী প্রকট হয়। কে কে আমার ঘুম ভাঙিয়েছে? কে আমার ঘর পুড়িয়েছে? কে করলো এই কাজ? কে আমার মালকিন লামিয়াকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে? এই মরিচের ক্ষেত, এখানে আমার ঘর। এখানে একটা আঁচ পড়লে আমি কাউকে আস্ত রাখবো না। এই এই তুই আমার ঘরে আগুন ধরিয়েছিস, তাই না? দাঁড়া, আমি তোকে ছাড়বো না। এই কথা বলে মরিচের পরী আরিফার গায়ে আগুনের ফুলকি ছিটিয়ে দেয়। আরিফা চিৎকার করে ওঠে, আরে আরে, বাস বাস, অনেক হয়েছে, আমাকে মাফ করে দাও। আমি আর সহ্য করতে পারছি না, আমাকে মাফ করে দাও। আমি হিংসায় বশপূত হয়ে এগুলো করে ফেলেছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আমার আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছে। আরিফা এমন করে চিৎকার করতে থাকে। তখন সেখানে লামিয়া চলে আসে। আরিফা, আমি তোকে সব সময় কত ভালোবাসা দিয়ে এসেছি। ছোট থেকে কখনো তোকে কোনো জিনিসের কমতি অনুভব করতে দেইনি। আর তুই তুই এতটা হিংসা করিস আমাকে? তুই আমার সেই সম্বলটাও জ্বালিয়ে দিলি। আরিফা দৌড়ে সেখান থেকে চলে যায়। এখন সব কিছু শেষ হয়ে গিয়েছে। মরিচের পরী, এখন আমি কি করব? আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে, আমার কিচ্ছু নেই, এখন আমি কি করব? আরে লামিয়া, তুমি কান্না করো না। তুমি সব সময় সৎ থেকেছ, কখনো কারো মনে কষ্ট দাওনি, কখনো কারো ক্ষতি চাওনি। তাই আমি তোমাকে আরও একটা উপহার দিতে চাই। এই নাও, এটা একটা মরিচ। আর এটা যখন তুমি মাটিতে রাখবে তখন সেখানে একটা মরিচের রান্নাঘর প্রকট হবে। লামিয়া ওই মরিচটা মাটিতে রাখে আর তৎক্ষণাৎ সেখানে একটা মরিচের রান্নাঘর প্রকট হয়। লামিয়া, এই রান্নাঘরটা তুমি তোমার কাছে রেখে দাও। এই ঘরে তুমি যখন যা ইচ্ছা তাই রান্না করতে পারবে।
তুমি একবার মুখ দিয়ে যা কিছু অর্ডার করবে, এই রান্নাঘর সেই সব কিছু প্রস্তুত করে দেবে। তখন ওই খাবারগুলো তুমি নিজেও খেতে পারবে, আবার বিক্রিও করতে পারবে। আশা করি এটা করে তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথা বলে মরিচের পরিও সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর থেকে লামিয়া ওই মরিচের রান্নাঘরে রান্না করতে শুরু করে, আর ওই ঘরের রান্না বিক্রি করার পাশাপাশি গরিব অসহায় লোকেদেরও খাওয়াতে থাকে। সোনাপুর গ্রামে সানায়া তার মা বাবা আর তার দাদির সাথে বাস করত। সানায়া ভীষণ সুন্দরী আর শান্ত স্বভাবের ছিল। তবে সানায়ার মা কামিনী প্রায় সময়ই অসুস্থ থাকত। বাবা, মায়ের কি হয়েছে? মা সারাক্ষণ কেন শুয়ে থাকে? বলো না বাবা। মারে, তোর মায়ের শরীরটা 2 দিন পর পর খারাপ হয়ে যায়, যে কারণে তোর মা সারাক্ষণ বিছানায় শুয়ে থাকে। খুব শীঘ্রই আমি টাকার জোগাড় করে তোর মাকে বড় এক হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তুই কোনো চিন্তা করিস না মা, তোর মা খুব জলদি সুস্থ হয়ে যাবে। মা, তুমি কোনো চিন্তা করো না। বাবা বলেছে টাকা জোগাড় করে তোমাকে খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাবে আর তোমার চিকিৎসা করাবে মা। তারপর তুমি একদম সুস্থ হয়ে যাবে, আর তারপর আমরা সবাই মিলে ঘুরতে যাব, কেমন? হ্যাঁ রে মা। সানায়া, দাদু সোনা, তোর মাকে এত বিরক্ত করিস না। চল, আয় খাবার খেয়ে নে দাদু। এভাবেই দিন পার হতে থাকে। একদিন সানায়ার বাবা জুয়েল তাদের জমিতে কাজ করছিল। হঠাৎ করে সেখানে একটি বিষাক্ত সাপ এসে জুয়েলকে ছোবল দেয়, আর সাথে সাথেই সেখানে সে মারা যায়। জুয়েলের মৃত্যুর পর সংসারের অবস্থা ভীষণ খারাপ হয়ে পড়ে। ঘরে আয় রোজগার করার মতো আর কেউ ছিল না। অপরদিকে কামিনীর অবস্থাও দিন দিন আরো খারাপ হচ্ছিল। সংসারের দুরবস্থা আর মায়ের অসুস্থতা দেখে সানায়া শহরে গিয়ে চাকরি করার সিদ্ধান্ত নেয়। সানায়া তার দাদির কাছে শহরে যাওয়ার জন্য জেদ ধরে। সানায়া, আমার লক্ষ্মী সোনা মানিক, তুই একা একা শহরে গিয়ে কিভাবে থাকবি? আর তুই তো ভীষণ সাধাসিধে স্বভাবের আমার দাদু সোনা, তোকে তো যে কেউ খুব সহজেই ঠকাতে পারবে রে। দাদি, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। মল্লিকা মামিও তো শহরেই থাকে, তাই না? আমি মামির কাছেই যাব, সেখানেই থাকবো। তুমি কোনো চিন্তা করো না। তুমি শুধু তোমার নিজের আর মায়ের দিকে খেয়াল রেখো, আর আমার জন্য দোয়া করো যাতে আমি শহরে গিয়ে অনেক টাকা রোজগার করতে পারি। আর আমি যখন বাড়িতে ফিরে আসব, তখন যেন আমার কাছে অনেক টাকা থাকে, যেই টাকা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসার সাথে সাথে এই সংসারেরও হাল ধরতে পারি দাদি। হ্যাঁ রে বাছা ধন, আমি তোর জন্য সব সময় দোয়া করি। এই বৃদ্ধ বয়সে তুই আমাদের একমাত্র অবলম্বন মানিক। ঠিক আছে, যা তুই। আমার আশীর্বাদ সারাক্ষণ তোর সাথে থাকবে। ঠিক আছে দাদি, আমি এখন যাচ্ছি তাহলে। ভালো থেকো আর মায়ের দিকে খেয়াল রেখো দাদি। দাদি একটি কাপড়ের ব্যাগে সানায়ার কিছু জিনিসপত্র আর সাথে কিছু খাবারের জিনিস দিয়ে দেয়। সানায়ার কাছে কোনো টাকা ছিল না, তাই সে পায়ে হেঁটে হেঁটে শহরের দিকে যেতে থাকে। অনেকটা পথ হেঁটে আসার পরে তার ভীষণ ক্ষুধা লাগে। তখন রাস্তার ধারে হঠাৎ সে একটি কুয়া দেখতে পায়। সানায়া শহরের খুব কাছে চলে এসেছিল। উফ, ভীষণ তৃষ্ণা পেয়েছে। এই কুয়াটার কাছে বসে কিছু খেয়ে নেই আর একটু বিশ্রামও নিয়ে নেই, তারপর বাকি পথটুকু হাঁটা শুরু করব। তারপর সানায়া কুয়ার পাশে বসে তার ব্যাগ থেকে খাবারের পোটলা বের করে। তার পোটলার মধ্যে মাত্র 4টি রুটি ছিল। আমি কি একটা রুটি খাবো, নাকি 2টা রুটি খাবো, নাকি 4টা রুটি খেয়ে ফেলবো? যেই কুয়ার পাশে সানায়া বসেছিল, আসলে সেই কুয়াটি ছিল পরীদের জাদুর কুয়া, যেখানে 4 জন পরী বাস করত। মনে হয় কেউ জেনে গেছে যে আমরা এখানে আছি।
আর হয়তো আমাদের সবাইকে খেয়ে ফেলার কথা চিন্তা করছে। একটি খাবো, দুইটি খাবো, নাকি নাকি পুরো 4 জনকেই খেয়ে ফেলবো। আমাদের জলদি কিছু করতে হবে। তারপর 4 পরী কুয়া থেকে বাইরে বের হয়ে আসে। আরে মেয়ে, কে তুমি? আর তুমি আমাদের 4 জনকে কেন খেতে চাইছো? তুমি কি চাও বলো, আমরা তোমাকে তা দিয়ে দিচ্ছি, কিন্তু তারপরও তুমি আমাদেরকে খেও না। আরে না না, কি বলছেন? আমি আপনাদের খাওয়ার কথা বলিনি। আমি তো আমার রুটি খাওয়ার কথা বলেছি। এই দেখুন, আমার কাছে 4টি রুটিই রয়েছে। আমি তো এগুলোর কথা বলছিলাম। আপনারা কি ভেবেছিলেন? এসব কথা শুনে সব পরীরা জোরে খিলখিলিয়ে হেসে ওঠে। আরে তুমি তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে। আচ্ছা, তুমি এই ঘন জঙ্গলের মধ্যে একা একা কি করছো? তারপর সানায়া 4 পরীকে তার কাহিনী খুলে বলে। আমি তো শহরে টাকা রোজগার করার জন্য যাচ্ছিলাম। ব্যাস, একটু বিশ্রাম আর খাবার খাওয়ার জন্য এখানে বসেছি। সানায়া, তুমি ভীষণ ভালো মেয়ে, তবে শহরে টাকা রোজগার করা এত সহজ নয়। তার উপর তুমি কোনো কাজও জানো না, আর তোমার কাছে আমাদের পরীদের মতো কোনো জাদুর শক্তিও নেই। তুমি আমার কথা শোনো, তুমি গ্রামে ফিরে যাও সানায়া। না পরী, আমার মায়ের চিকিৎসার জন্য আমাকে টাকা রোজগার করতেই হবে। আচ্ছা সানায়া, যদি আমি তোমাকে টাকা দেই তাহলে তুমি তোমার গ্রামে ফিরে যাবে তো? এই নাও, এই বাক্সটি নাও। তবে এটা কোনো সাধারণ বাক্স নয়, এটা হলো জাদুর বাক্স। এই বাক্সের কাছে তুমি যা কিছু চাইবে, তুমি সেই সব কিছুই পেয়ে যাবে। সত্যি বলছেন? আপনাদের অনেক অনেক ধন্যবাদ পরী। তারপর সানায়া সেই জাদুর বাক্সটি নিয়ে সেখান থেকে চলে আসে। যখন এত দূর চলেই এসেছি, তাহলে একবার মামির সাথে দেখা করেই যাই। এ কথা চিন্তা করে সানায়া তার মামিদের বাড়িতে চলে যায় মামির সাথে দেখা করার জন্য। আরে সানায়া, আসো আসো, কেমন আছো? তারপর বলো, হঠাৎ এইদিকে কি মনে করে এলে? তবে তুমি আসতে একটু দেরি করে ফেলেছো। কিছুক্ষণ আগেই আমরা খাবার খেয়ে উঠেছি। কোনো ব্যাপার না মামি, আমি আপনাদের সবার জন্য অনেক মিষ্টি নিয়ে এসেছি। এ কথা বলে সানায়া সেই জাদুর বাক্সটি থেকে অনেক মিষ্টি বের করে তার মামিকে দেয়। আরে বাহ সানায়া, বাক্সটি তো ভীষণ সুন্দর। তা এই বাক্সটি কত টাকা দিয়ে কিনেছো? আরে না না মামি, আমি এই বাক্সটি কিনিনি। এটা তো আমাকে পরীরা উপহার দিয়েছে। আর এটা কোনো সাধারণ বাক্স নয়, এটা একটি জাদুর বাক্স। আরে তোমাকে হয়তো কেউ রাস্তায় বোকা বানিয়েছে। এটা হলো শহর, বুঝেছো? শহর, এখানে কোনো পরী টরি থাকে না। আচ্ছা, তুমি তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছো মনে হয়। যাও, এখন ঘরে গিয়ে তুমি আরাম করো। আর এই বাক্সটি আমাকে দাও, আমি এটাকে সামলে রেখে দিচ্ছি। সানায়া তার মামিকে বাক্সটি দিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর যখন রাত হয় তখন মামি গিয়ে সেই জাদুর বাক্সটির কাছে গিয়ে বলে, হে জাদুর বাক্স, আমাকে অনেকগুলো টাকা দাও। মামির এই কথা বলার সাথে সাথেই জাদুর বাক্সটি থেকে অনেক টাকা বের হয়ে আসতে থাকে, যা দেখে মামি ভীষণ খুশি হয়ে যায়। রাতের বেলায় সে সানায়ার জাদুর বাক্সটিকে কোথাও লুকিয়ে ফেলে, আর সেই জায়গায় জাদুর বাক্সের মতো দেখতে আরেকটি বাক্স এনে রেখে দেয়। সকাল হলে সানায়া তার মামিকে বলে, মামি, আমি এখন আসছি, আমার বাক্সটি আমাকে দিয়ে দিন। আরে সানায়া, এত তাড়া কিসের? তোমার জাদুর বাক্সের জাদু আমাদেরকেও তো একটু দেখাও। হ্যাঁ হ্যাঁ মামি, কেন নয়। তারপর সানায়া বাক্সের কাছে যা কিছুই চায় না কেন, বাক্সটি খালি পড়ে থাকে, সেখানে কোনো জাদুই হয় না। হ্যাঁ, আমি তো তোমাকে আগেই বলেছিলাম কোনো জাদু টাদু হবে না। তোমাকে কেউ বেউকুফ বানিয়েছে সানায়া। এটা কিভাবে সম্ভব মামি? আমি এক্ষুনি আসছি। এই কথা বলে সানায়া বাড়ি থেকে বের হয়ে আবার সেই কুয়ার কাছে আসে। বাহ পরীরা বাহ, আপনারা আমাকে খুব ভালোভাবেই বোকা বানিয়েছেন।
কি হয়েছে সানায়া, বলো, আমাদেরকে খুলে বলো। তারপর সানায়া পরীদেরকে সব কথা খুলে বলে। পরীরাও সব চালাকি বুঝতে পারে। তারপর পরী আবার সানায়াকে আরেকটি বাক্স দেয়। সানায়া এইবারও বাক্সটি নিয়ে মামির বাড়িতে যায়, আর এবারও সে মামির বাড়িতে রাতে থেকে যায়। সেদিন রাতে তার মামি আবার তার বাক্সটি চুরি করার জন্য নিতে আসে। ঠিক তখনই সেই বাক্সটি থেকে একটি দড়ি আর একটি লাঠি বের হয়ে আসে। দড়িটি মামির হাত পা বেঁধে ফেলে, আর লাঠিটি মামিকে উড়াধুরা মারধর করতে থাকে। সানায়া, সানায়া, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও মা আমার, এই লাঠি তো আমাকে মেরেই ফেলবে রে। কিন্তু মামি, এই লাঠি আপনাকে কেন পিটাচ্ছে? আরে লাঠি, থামো থামো, আমার মামিকে কেন মারছো? জলদি করে সত্যিটা বলে দে, তা না হলে মারতে মারতে তোকে তক্তা বানিয়ে দিব। বলছি, এখনই বলছি, মা সানায়া, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার প্রথম জাদুর বাক্সটি চুরি করে বদলে দিয়েছিলাম। সানায়া, আমি তোমার বাক্স এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি। প্লিজ সানায়া, তুমি আমাকে মাফ করে দাও, আর এই লাঠির হাত থেকে আমাকে বাঁচাও। এই কথা বলে মামি সানায়াকে প্রথম জাদুর বাক্সটি এনে দেয়। সাথে সাথে ওই লাঠিটি নিজে নিজেই সেখান থেকে গায়েব হয়ে যায়। তারপর সানায়া তার জাদুর বাক্স নিয়ে তার গ্রামে ফিরে আসে। বাড়ি ফিরে এসে সে তার দাদিকে ওই জাদুর বক্সের কথা সব খুলে বলে। সব কথা শুনে তার দাদি ভীষণ খুশি হয়। তারপর সেই জাদুর বাক্সের সাহায্যে সানায়া তার মায়ের চিকিৎসা করায়। আর তারপর সে, তার মা আর তার দাদি মিলে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।